পর। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছি। দেখুন, যতই আমরা এই সমস্ত ঘটনার পর্যায়ক্রম আলোচনা করি, পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে একের পর এক কিন্তু গ্রেপ্তারি চলছে, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করবার একটা আপ্রাণ প্রচেষ্টাই সরকার করছে। দেখুন, আগামীকাল কি হবে না জানি আমি, আর না জানেন আপনি, কিন্তু আজও দাঁড়িয়ে এটা পরিষ্কারভাবে বলতে হচ্ছে, উদয়ন গুহ থেকে শুরু করে ফলতা, এই সমস্ত জায়গায় পুলিশ কিন্তু কথা বলা শুরু করেছে, যে কথা বলাটা একসময় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি তদানীন্তন সময়ে পুলিশ কমিশনারের বিরুদ্ধে বারবার অভয়ার অভিযোগ করেছেন। তার নাম তো অমিতাভদা মুখে আনেননি একবারও তার বক্তব্যে, কিন্তু তিনি হচ্ছেন বিনীত গোয়েল। প্রশাসনকে কাজে লাগানোর অভিযোগ অমিতাভদা বললেন, পাশাপাশি সেই সময় যার নাম সবথেকে বেশি আলোচনা উঠে এসেছিল তিনি হচ্ছেন বিনীত গোয়েল। এবং দেখা যায় যে পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, তাতে অন্যতম দাবি হিসাবে বিনীত গোয়েলের মানে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া, বা তাকে কিন্তু সরিয়ে দেওয়া না, তাকে যেন মানে পদ থেকে একদম ফাটিয়ে দেওয়া হয়। কিন্তু পরে দেখা গেলো মমতা ব্যানার্জি কী করলেন, বদলি করে দিলেন। এখানে ওখানে কিছু জায়গায় মানে বাধ্যবাধক কিছু বদলি হলো। আমরা দেখেছি এই ঘটনার পর আরজি করে হামলা হয়েছে 14 তারিখে রাতে, 14ই আগস্ট, ভেঙে চুরে কোটি কোটি টাকার মেশিন ভেঙে ফেলা হয়েছে। আরজি করের ভেতরের যেখানে প্রমাণ লোপাট করার কথা বলা হচ্ছে, সেখানে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। আজ আমি আশা করি তুমি স্মৃতি রোমন্থনের সমস্ত কথাগুলো আজকে আবার ফ্ল্যাশব্যাকে তোমার সামনে আসছে। আজকে তার সঙ্গে জড়িয়ে গেল কার্তিক ব্যানার্জির ছেলে, মমতা ব্যানার্জির আরেক ভাইপো আবেশ ব্যানার্জির কথা। এরপর তুমি কি বলবে? বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম থেকেই, যখন থেকে এই অভয়ার এপিসোডটা শুরু হয়েছে, তারপর থেকে আমার যতদূর মনে পড়ে প্রচুর এপিসোড আমি সিএনএ বসে পড়ে গেছি অভয়াকে নিয়ে। এবং আজকে এই অভয়া কিন্তু শুধু অভয়া বলে যে পরিচিত তা না, এই অভয়া কিন্তু আজকে আমাদের মহিলাদের প্রতীক চিহ্ন হিসাবে একটা ভূমিকা পালন করছে যেন। তার কারণ আমি দেখেছি সেদিনকে যে 14ই আগস্ট রাত্রিরে যেভাবে 7 থেকে 7 বলবো না, 9 থেকে 90 পর্যন্ত মানুষেরা সেদিনকে রাস্তায় নেমেছিলেন এবং যে আন্দোলন করেছিলেন, হাঁটতে পারেন না এরকম মানুষ রাস্তায় নেমেছে, বয়স্ক ভদ্রমহিলা, উনি পারছেন না হাঁটতে, দুটো হাত ওনার 2 ছেলে ধরে নিয়ে এসছেন। এবং সেখানে আমি নিজে সাধারণ মানুষ হিসাবে গেছি, উইদাউট ফ্ল্যাগ, আমি উইদাউট ফ্ল্যাগ সাধারণ মানুষ হিসাবে গেছি, গিয়ে সেখানে আমি পার্টিসিপেট করেছি। এবং সেই যে মানুষের ঢল এবং মানুষের রাত জাগা, সেই যে মহিলাদের যে ক্ষোভ বিক্ষোভ, দিনের পর দিন, আজকে কামদুনি থেকে শুরু করে, আজকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, আজকে হাঁসখালি থেকে শুরু করে, আজকে কালিয়াগঞ্জ থেকে শুরু করে, আজকে রানাঘাট থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে। তুমি মধ্যমগ্রাম ভুলে যেও না। মধ্যমগ্রাম, হ্যাঁ, মধ্যমগ্রাম এবং নটারিঘাট মধ্যমগ্রাম আমাদের 1 নম্বর, যেখানে মৃতদেহ বাড়ি আনা গেল না, মানে এমন অবস্থা তৈরি হলো তাকে শ্মশানে নিয়ে যেতে হলো সরাসরি। কালিয়াগঞ্জের কথা মনে পড়ে? কালিয়াগঞ্জ উলঙ্গ টেনে 4 জন নিয়ে যাচ্ছে, 4 জন। আমরা তখন উপরে প্রোগ্রাম, সেই পুলিশের পারফরম্যান্সের কথা আপনার একবারও মনে পড়ছে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিনীত গোয়েলের কথা আপনার মনে পড়ছে? এইবার এই জায়গায় আসি যে যখন এই মানে সঞ্জীব ঘোষকে এবং টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হলো, এবং অ্যারেস্ট করা হলো পরে সিবিআই একটা চার্জশিট দিতে পারলো না তাদের নামে, অথচ তাদের বিশাল ভূমিকা ছিল এতে। সেদিনকে দাঁড়িয়ে সিবিআই এর প্রতি মানুষের আস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে পুলিশের পারফরমেন্স এবং সিবিআই ইডি পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে সে সময় তারা অকর্মণ্য হয়ে পড়েছিল, আজকে তারা হঠাৎ করে খুব অ্যাক্টিভ হয়ে পড়েছে। এর মাঝখানে ক্ষমতা পরিবর্তনটা হয়েছে। আমি বলতে দিন, আমাকে হঠাৎ করে মানে অ্যাক্টিভ হয়ে পড়েছে। এবার এই অ্যাক্টিভটা কেন হয়েছে? তার মানে একটা ব্যারিয়ারের মধ্যে ছিল এরা এতদিন, সেই ব্যারিয়ারটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছে। এবং আজকে সেই জায়গায় বেরিয়ে, আপনি বলুন তো 14ই আগস্ট যে ঢুকে যেভাবে আরজি কর ভাঙচুর হলো, সেই ভাঙচুরের রাত্রিবেলায়
এবং এত পুলিশ থাকা সত্ত্বেও মানে আটকানো গেল না আর কি, অদ্ভুত ভাবে। 70 জন লোক ভিতরে ঢুকে ভেঙেছে, হ্যাঁ। আর সেখানে 700 পুলিশ ছিল। পুলিশরা নার্সের টেবিলের তলায় গিয়ে লুকাচ্ছে। পুলিশকে এরকম অসহায় অবস্থা মানুষ বোধহয় কোনোদিনও দেখে। একদম ঠিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, তথা ভারতবর্ষের মানুষ, তথা বিশ্বের মানুষ সেদিনকে কিন্তু রাস্তায় নেমেছিল কিসের? অভয়ার বিচারের জন্য। একটি ভালো মেয়েটি একটি ডক্টর, ব্রাইট ফিউচার ছিল, এবং সে নাকি, আমি নিজে তার বাড়িতে গিয়ে তার মার কাছে শুনেছি, 36 আওয়ার্স ডিউটি করে, 36 ঘন্টা ডিউটি করে বাড়িতে এসে সে তারপরেও পাড়ার লোকেরা ডাকলে সে পেশেন্ট দেখতে বেরিয়ে। একদম। আমি আর একটা কথা শুধু বলবো যে এই যে তৃণমূল জমানার যে দুর্নীতি, যে সন্ত্রাস হয়েছে, সেই দুর্নীতি এবং সন্ত্রাসের উত্তর তো মানুষ তাদের দিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেবাশিস দা, একটা জিনিস মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মানে হোয়াট এভার শি হ্যাজ ডান, দ্যাট শি গেটস রিটার্ন। একদম। এখন এই রিটার্নসের জন্য আইনি পথে চলতে হবে। আমি আজকে শেষে রাখবো একটু দেবজিৎকে। আমি রাজদীপের কাছে একবার যাই। রাজদীপ, তোমার আজও মনে হয় সেই ছবিটা মনে পড়ছে? মানে মানুষের কাছে প্রিজন ভ্যান কেন্দ্রিক দুটো ছবি অত্যন্ত ফেমাস। এক হচ্ছে কুণাল ঘোষের প্রিজন ভ্যান চাপড়ে বলা, যে সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এটা হচ্ছে প্রিজন ভ্যান কেন্দ্রিক, যদি তুমি বক্তব্য সার্চ করো, তুমি ফোনে এখনই সার্চ করো, পেয়ে যাবে। আর দ্বিতীয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যখন শিয়ালদা কোর্ট থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনায় এক এবং অন্যতম অভিযুক্ত বলে যাকে রাখা হয়েছে সঞ্জয় রায়কে, প্রিজন ভ্যানের মধ্যে আদ্যন্ত চিৎকার করে সঞ্জয় রায় বলবার চেষ্টা করছে আমাকে ফাঁসানো হয়েছে, বিনীত গোয়েল হচ্ছে দায়ী তার জন্য, উনি আমায় ফাঁসিয়েছেন, উনি আমায় ফাঁসিয়েছেন। সেই সময় আমরা অনেক মনস্তত্ত্ববিদের সঙ্গে কথা বলেছিলেন, তারা বলেছিল ক্রাইম সাইকোলজি এরকমই, কারণ মুম্বাই হামলার পরে ওই যাকে ফাঁসি দেওয়া হলো আর কি মুম্বাই হামলায়, কাসাবও বলেছিল আমি নির্দোষ। হ্যাঁ, এটা ক্রাইম সাইকোলজিতে হয়। আমার কথা হচ্ছে যদি ক্ষমতা পরিবর্তন না হতো তাহলে তো ভাই একজন নির্দোষের শাস্তি মানে হওয়ার সম্ভাবনা ছিল। আর পুরো ব্যাপারটাই তো ধামা চাপা পড়ে যায়। আমি শুধু এটা বুঝতে পারছি না, একটা মেয়েকে কর্মক্ষেত্রে ধর্ষণ করালো, বিষয়টিকে ইন্টেন্সিভলি ধামা চাপা দেওয়া হচ্ছে। ভাবতে পারো তুমি? দাদা, দিদি এক্ষুনি বললেন যে হুট করে পরিবর্তন হয়ে তদন্তে গতি পাওয়ার যে পদ্ধতি, সেটাকে উনি হুট করে পরিবর্তন বলছেন। আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কলকাতা পুলিশের দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করা। আজকে প্রিজন ভ্যানে যখন সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার যে গলার ভয়েস, সেটাকে আটকে দেওয়ার জন্য কলকাতা পুলিশে কিন্তু ঠিক কুণাল ঘোষের মতো প্রিজন ভ্যান চাপড়ে জোরে জোরে আওয়াজ করেছে, বাঁশি বাজিয়েছে, যাতে তার কণ্ঠস্বর মানুষের কাছে বা চ্যানেলের যারা ক্যামেরা ছিল, যে সাংবাদিকদের বুম ছিল, তাদের কাছে পৌঁছে না যেতে পারে। এই যে ধামাচাপা দেওয়ার কাণ্ড, এই কাণ্ড বন্ধ হয়েছে। আমরা সরকারে আসার আগের থেকে বলেছি যে মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা দর্শকদের ধরবো, সকালবেলা ধরবো, বিকেলবেলা খরচ করে দেওয়ার মতন আমরা ক্ষমতা রাখি। কোনো দর্শক আমাদের চাচা ভাইজান নয়। আমরা ধরবো, ধরে অ্যারেস্ট করব, শাস্তি দেব। কোনো লোককে, কোনো অপরাধীকে আমরা আটকে রাখবো না। এইবার দাদা আমরা যদি আসি যে তৃণমূলের অবস্থা, তৃণমূল সেটা ওর ব্যক্তিগত মতামত দিচ্ছে, বলছে যে সকালবেলা ধরবো, রাত বিকেলবেলা খরচ করে দেবো, একদম ক্ষমতা রাখি বলছে, ও করেনি। একদম ক্ষমতা রাখি, একদম। আরে দর্শক আপনাদের ভাই নাকি? দর্শক আপনাদের ভাই নাকি? দর্শক আপনাদের ভাই? আরে স্বীকার করুন, দিদি এক্ষুনি বললো দর্শকদের কিছু করা যাবে না। বিজেপি এক্ষুনি বললো দর্শকদের কিছু করা যাবে না। কি বলছে? এই দর্শকদের সাথে জায়গায় আমরা যেতে পারবো না, এই চিৎকার-চেঁচামেচি করলে। দেবজিৎ, দর্শকদের সাথে কংগ্রেস, দর্শকদের সাথে কংগ্রেস, তৃণমূল দর্শকদের সাথে জানতাম, তৃণমূল রাজদীপ, দর্শকদের সাথে কংগ্রেস। আমরা আলোচনা থেকে সরে যাচ্ছি, আমরা আলোচনা থেকে সরে যাচ্ছি। আচ্ছা, একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় থাকবো, মূল বিষয়ে থাকবো। অবাঞ্ছিত চিৎকার করে কোনো লাভ নেই, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। শুধুমাত্র কাদম্বিনী বা আরজি করের ঘটনা নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে সরকারের গাফিলতির অভিযোগ উঠেছে। আপনি বলবেন যে কোথায়? দেখুন, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কলেজ থেকে ফেরার সময় একটি মেয়েকে
একেবারে ধর্ষণ করা হয় না, শুধু নির্মমভাবে তার পা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে তাকে খুন করা হয়। এই ঘটনা আজও ইতিহাসের পাতায় কামদুনি হত্যাকাণ্ড, সেটা বাম জমানায় হয়েছিল। রাজীব দের কেসটা, রাজীব দে ভাইয়ের নাম ছিল, তার দিদিকে খুন করা হয়েছিল, সেটা তখন বামরা শাসন করছে, বামফ্রন্ট। এখন ব্যাপার হচ্ছে যে এই যে